নানা প্রলোভনে মানব পাচারের ফাঁদ। খুলনা অঞ্চলে বছরের পর বছর নিখোঁজ অনেকে। বিচারের দীর্ঘসূত্রিতায় ধরাছোঁয়ার বাইরে পাচারকারীরা, দ্রুত বিচারের তাগিদ। কুষ্টিয়ায় বেড়েছে সাপে কাটা রোগী, পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুতের দাবি। মেহেরপুরে বেওয়ারিশ কুকুরের উৎপাত, জলাতঙ্কের ভ্যাকসিন সংকট সমাধানের চেষ্টা। নদী খননের মাটি ফেলা হচ্ছে জমিতে। খুলনার কয়েকটি গ্রামে বন্ধ চাষাবাদ, ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় লোকসানে কৃষক। নতুন টেন্ডারের মাধ্যমে অপসারণের আশ্বাস। এবং জরাজীর্ণ ভবনে খসে পড়েছে পলেস্তারা, ঝুঁকিতে বিচার প্রার্থী, আইনজীবী ও বিচারক। বেহাল বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত, দ্রুত ভবন সংস্কারের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি মনির হোসাইন। বিদেশে ভালো চাকরি ও মোটা বেতনের প্রলোভনে খুলনা অঞ্চলের বাসিন্দাদের মানব পাচারের ফাঁদে ফেলছে সংঘবদ্ধ দালাল চক্র। কেউ নির্যাতন সহ্য করে ফিরছেন, কেউ আবার বছরের পর বছর নিখোঁজ। বিচারের দীর্ঘসূত্রিতায় পাচারকারীরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। বিক্রি করে দেয়, তারপরে ওখানে আমার সেরকমের খাইতে দিত না। সৌদি আরব গেছিলাম দালালের মাধ্যমে। দালাল বলছিল যে ওখানে বাসাবাড়ির কাজ খুব ভালো। সচ্ছল জীবনের আশায় দালালের মাধ্যমে ওয়ার্ক পারমিট ছাড়াই সৌদি আরব যান খুলনার এক নারী। 8 ঘন্টা কাজ ও ভালো বেতনের প্রতিশ্রুতি পেলেও সেখানে পৌঁছে তাকে একটি পরিবারের কাছে বিক্রি করে দেয়া হয়। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ও মোবাইল। প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা কাজের পাশাপাশি চলতে থাকে নির্যাতন। অনেক মারধর করতো, নির্যাতনের শিকার হয়ে না পাইরে তখন আমি পালাইছি। না করতে করতে এক পর্যায়ে আর কি ওরা করলো যে আমাদের এইখান থেকে 25,000 টাকা পাঠাইলে আর বাকি টাকা ওরা দিয়ে আমরা বাংলাদেশে পাঠাবে। এই নারীর মতো খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের শত শত মানুষ মানব পাচারের শিকার। চাকরি, বিয়ে বা বিদেশে উচ্চ বেতনের লোভে তারা পাচার হচ্ছেন। কিছু কিছু জায়গায় যৌন নির্যাতনও আছে, কথা বলছেন। তারপরে খাবারের কষ্ট, ধরেন বেতন দেয় না। দেশে ফিরে কেউ মামলা করলেও ভয়, সামাজিক চাপ ও দীর্ঘ বিচার প্রক্রিয়ায় অনেকেই আইনের আশ্রয় নেন না। এতে দালাল চক্রের অনেক সদস্যই থেকে যাচ্ছে আইনের আওতার বাইরে। এক্ষেত্রে আইনের সহায়তা পেতে আমাদের আইনাঙ্গ থেকে আমরা আইনজীবীরা, যেমন ব্লাস্ট আছে, সরকারি লিগাল এইড আছে, এখান থেকে আমরা বিনা পয়সায় তাদেরকে সহায়তা করতে পারি। মানব পাচার প্রতিরোধে কাজ করা সংস্থাগুলো বলছে, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, দ্রুত বিচার এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত না হলে এই অপরাধ কমানো কঠিন। আইনের সঠিক ব্যবহার না করা সম্ভব হয় তাহলে কিন্তু এটাকে বন্ধ করা যাবে না। খুলনা বিভাগের 10 জেলায় মানব পাচার আইনে মামলা চলছে 867টি। এর মধ্যে ঝিনাইদহ ও সাতক্ষীরাতেই 5 শতাধিক। খুলনা ট্রাইব্যুনালে রয়েছে আরও শতাধিক মামলা। শুধু আইন প্রয়োগ নয়, দারিদ্র্য, বেকারত্ব, নিরাপদ অভিবাসন সম্পর্কে অজ্ঞতা এবং দালাল চক্রের প্রভাব না কমলে পাচারের এই প্রবণতা বন্ধ হবে না। আর ততদিন উন্নত জীবনের স্বপ্নে অনেকেই পা বাড়াবেন অজানার পথে, যাদের কেউ কেউ হয়তো আর কোনোদিন ফিরবেন না। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, দর্শক, আজ বিশ্ব মানবাধিকার প্রতিরোধ দিবস। এই দিনে এসেও আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, যে প্রতিবেদনে বলা হচ্ছে খুলনা অঞ্চল থেকে প্রতিনিয়ত যে মানব পাচারের সংখ্যা বা মানব পাচার শিকারের সংখ্যা আসলে বাড়ছে। এটি নিয়ে আসলে কেন বাড়ছে, কি করা যায়, সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম। মমিনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা দেখলাম যে এই অঞ্চলে মানব পাচারের যারা শিকার হচ্ছেন গত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে কিন্তু এই প্রতিনিয়ত আসলে বাড়ছেই। এটি আসলে থামানো যাচ্ছে না কেন? কারা আসলে এর টার্গেট হচ্ছে না? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে মূল বিষয়টা হচ্ছে দারিদ্রতা তো একটা কারণ অবশ্যই আসে, সেই সঙ্গে শিক্ষার অভাব এবং উন্নত জীবনের আকাঙ্ক্ষা, চাকরির ভালো লোভ দেখিয়ে তারা হচ্ছে প্রতারিত হচ্ছে। আপনি জানেন যে মানব পাচার হতে গেলে 3টে অপশন লাগে। অর্থাৎ প্রথম হচ্ছে তাকে প্রলোভন দিয়ে তাকে কনভিন্স করা, অর্থাৎ টার্গেট থাকতে হবে। এই টার্গেটগুলো সাধারণত আমরা দেখেছি দরিদ্র শ্রেণী অথবা পারিবারিক অশান্তি যাদের আছে সেই সব পরিবারের থেকেই টার্গেটটা করা হয় এবং একসময় তাকে হস্তান্তর করা হয়, পরিবহনের মাধ্যমে অন্য হাতে দেওয়া হয়। এবং তারপর শোষণ থাকতে হবে। শোষণটা হচ্ছে যৌন শোষণ, শ্রম শোষণ অথবা তাকে অবৈধভাবে আটক রাখা এবং তার আপনারা অঙ্গ প্রত্যঙ্গ
নিয়ে যায়। এইটা হচ্ছে মানব পাচারের মূল বিষয়বস্তু। আমরা জানি যে মানব পাচারটা হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা ঘৃণিত অপরাধ। এই অপরাধটা দমন করতে গেলে আসলে দারিদ্রতা বিমোচন তো করা দরকার এবং একই সাথে সচেতনতামূলক কর্মসূচি রাষ্ট্রীয়ভাবে এবং বেসরকারি পর্যায়ে কিন্তু এটা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো বাড়াতে হবে এবং বিএমই এবং ডেমো তাদের কিন্তু আন্তরিক হতে হবে। আপনি দেখেন যে বিভিন্ন সময় পাচার হচ্ছে, এখানে হচ্ছে ভিসায় হচ্ছে সেলফ লেখা হচ্ছে, অথচ কিন্তু এর মানে ওয়ার্ক পারমিট অথবা ট্যুরিস্ট ভিসা হিসাবে 3 মাসের জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু সে পাচার হয়ে যাচ্ছে। এইভাবে এই জিনিসগুলো বিএমই বা ডেমোকে আরও শক্তিশালী এবং কার্যকর ভূমিকা রাখতে হবে বলে আমি মনে করি। হ্যাঁ, একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে ধরেন আমরা যারা আসলে মানব পাচারের শিকার হন তাদের ক্ষেত্রে দেখি অনেক ক্ষেত্রেই মামলার আশ্রয় নেন। আমরা খুলনা মানব পাচার প্রতিরোধ দমন যে ট্রাইব্যুনাল আছে সেখানে মাত্র 105টি মামলা দেখেছি, কিন্তু এটি নিয়ে যারা কাজ করেন তাদের কাছে কিন্তু কয়েক হাজার ভুক্তভোগী রয়েছেন। কি মনে হয় যে আইনের আশ্রয় কেন নেন না? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মানব পাচার ট্রাইব্যুনাল তৈরির পর খুলনায় এ পর্যন্ত 6টা মামলার পানিশমেন্ট হয়েছে, 4টে মামলার যাবজ্জীবন এবং 2টা মামলার বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে। এটার মূল কারণটা হচ্ছে যে মানব পাচার প্রমাণ করতে গেলে যে ম্যাটেরিয়ালসগুলো লাগে এইটা কিন্তু আইনের মাধ্যমে ম্যাট্রেস কোনো আসে না, অথবা অসচেতনতা ভিকটিমদের পক্ষে এইটাও একটা কারণ, আবার ভয় ভীতির একটা বিষয় রয়ে গেছে। কিন্তু বর্তমানে এই আইনটা একটু সংশোধন করা হয়েছে। আপনি জানেন যে এখন আইনটা হচ্ছে মানব পাচার দমন ও অভিবাসী চোরাচালানি আইন 2026। এই যে মানব পাচার হয়ে যাচ্ছে, যে মামলাগুলো আগে অভিবাসীর আইনের মধ্যে ইমিগ্রেশন অ্যাক্টের মধ্যে হতো, সেই মামলাগুলো কিন্তু এখন মানব পাচার ও চোরাচালানি অভিবাসী চোরাচালানি ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল এখন বিচার করবে। এখন কিন্তু মামলার সংখ্যা অনেক বেড়ে যাবে। আচ্ছা, আরেকটি বিষয় জানতেছিলাম যে এখানে আসলে নিরাপদ অভিবাসনের কথা আসলে বলা হচ্ছিল, সেই জায়গায় আসলে অজ্ঞতার কথা আসলে বলছিলেন। সরকারের আসলে এখানে দায়বদ্ধতা রয়েছে কিনা, তাদের কি করণীয় আছে? অবশ্যই সরকারের দায়বদ্ধতা আছে। আপনি জানেন যে একটা মানুষের নিরাপত্তা বা তার সব কিছুর জন্য সরকারের 3টে অর্গান কাজ করে। একটা হচ্ছে নির্বাহী বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ, আর একটা হচ্ছে আইন বিভাগ। এই 3টে অর্গান যদি ঠিকমতো মানে তাদের কার্যকর ভূমিকা রাখতে না পারে, তখন একজন মানুষের নিরাপত্তার অভাব কিন্তু প্রতিনিয়ত থাকবে। আমাদের কনস্টিটিউশন অনুযায়ী 3য় অধ্যায়ে মৌলিক অধিকারের কথা বলেছে। এই নিরাপদ অভিবাসন যদি দিতে হয় তাহলে সরকারের সর্বপ্রথম সরকারের কয়েকটি ডিপার্টমেন্ট কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সমাজসেবা, মহিলা অধিদপ্তর, পররাষ্ট্র দপ্তর, জন প্রবাসী কল্যাণ, এইগুলো বিভিন্ন ভূমিকা রাখতে পারে, কিন্তু এই ভূমিকাগুলো কার্যকর ভূমিকা রাখা হয় না বলেই আজকের এই অবস্থা। আসলে যেমনটি শুনছিলাম, সরকারের বিভিন্ন দপ্তর যদি কার্যকর ভূমিকা রাখতে পারে তাহলে মানব পাচারের সংখ্যা কমে আসবে, এই অপরাধ কমে আসবে, এবং এরা চাচ্ছেন যে সেই জায়গাটা আরও বেশি সক্রিয় হোক। তো আমার কাছে এই ছিল মানব পাচার প্রতিরোধ দিবসে এই বিষয় নিয়ে আলোচনার সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। কুষ্টিয়ায় বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা। তাদের বেশিরভাগ চরাঞ্চলের বাসিন্দা। এজন্য চলাচল ও কৃষি কাজে আরও সচেতন হওয়ার পরামর্শ পরিবেশবিদদের। এদিকে হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। বর্ষায় নদীতে পানি বৃদ্ধির কারণে লোকালয়ে বেড়েছে সাপের আনাগোনা, আর এতে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন সাপে কাটা রোগী আসছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। বর্ষায় গ্রাম অঞ্চলের মানুষকে রাতে চলাফেরার সময় টর্চ লাইট ব্যবহার করা ছাড়াও মাঠে কাজের সময় এবং জেলেদের সচেতন থাকার পরামর্শ পরিবেশ বিশেষজ্ঞদের। সাপে কাটা রোগীর মধ্যে বেশিরভাগই কৃষক, যারা পানিতে কাজ করার সময় সাপের ছোবলে আক্রান্ত হয়েছেন। পাট ঝাঁকাচ্ছিলাম, পাটের হাতার মধ্যে ছোট সাপ ছিল, ওর গায়ে হয়তো সম্ভবত লাগছে আমার হাত। ওই অবস্থায় কামুতে ঝাঁকি দিয়েছি, ঝাঁকি দেওয়ার সাথে সাথে পট অবস্থায় মাটিতে পড়েছে। পাটের ঝাড়ে বোঝা বাঁধবো, ওই সময় দেখি হাতার ভিতর থেকে একটা গোকরা সাপ বেরোয় দেখি তার তাৎক্ষণিক হাতের দিকে তাকায়, দেখি যে হাত থেকে রক্ত বেরোচ্ছে এবং জ্বালাতন করতে। সাপে কামড়ালে হাসপাতালে আসবেন, কোনো কবিরাজ এগুলো চেষ্টা না করে। পরিত্যক্ত জায়গা, এই জায়গাগুলো অবশ্যই সব সময় আমরা সতর্ক অবলম্বন করে চলবে, এবং এগুলোকে যখনই ব্যবহার করতে যাব তখন সেই মুহূর্তটা আমাদেরকে দেখে নিতে হবে যে সেখানে কোনো মানে সাপ জাতীয় কোনো জিনিস আছে কিনা। সাপে কাটার পর অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় চিকিৎসা দিলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশ কমানো সম্ভব। চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে জানিয়েছেন চিকিৎসক। অ্যান্টিবায়োটিক দিতে হয়, আমরা এই ধরনের প্রাথমিক চিকিৎসাগুলো সাধারণত ওয়ার্ডেই দিয়ে থাকি। যে পেশেন্টের সাইন সিমটম থাকে এবং আমাদের মনে হয় যে অ্যান্টিভেনম প্রয়োজন, লক্ষণ দেখার পরে সেগুলোকে আমরা সাধারণত অ্যান্টিভেনম দিয়ে থাকি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত 7 দিনে 22 জন সাপে কাটা রোগীর চিকিৎসা নিয়েছেন।
SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মেহেরপুরে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। প্রতিনিয়ত কুকুরের কামড়ে শিকার হচ্ছেন বাসিন্দারা। যদিও শিগগিরই বিষয়টি নিরসনের আশ্বাস উপজেলা প্রশাসনের। আর জলাতঙ্কের ভ্যাকসিন নেই জানিয়ে বরাদ্দের জন্য চিঠি দেওয়া হয়েছে বলছে প্রাণী সম্পদ বিভাগ। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। মেহেরপুরের রামনগর গ্রামে 17 জুলাই কুকুরের কামড়ে নারী, পুরুষ, বৃদ্ধসহ 19 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরদিন গাংনী পৌরসভা এলাকায় আরও 20 জনকে আহত করে বেওয়ারিশ কুকুরের দল। এভাবেই প্রতিনিয়ত কুকুরের কামড়ে জখম হচ্ছে সাধারণ মানুষ। কাউকে একা পেলেই আক্রমণ করছে। কুকুরে আমাকে পুরা পাটা ভিতরে মুখের ভিতর লিলিয়েছে, নিয়ে আমাকে দাঁত দিয়ে মনে হচ্ছে হাড়টা ভাঙিয়ে খাচ্ছে। আতঙ্কে আমরা বাড়ির বাইরে আসতে পারছি না। পরিবেশবিদরা বলছে বেওয়ারিশ কুকুর মারতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে, আর প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে পরামর্শ করে কাজ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। কুকুরগুলোর বিষয়ে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের সাথে কথা বলে তাদেরকে ভ্যাকসিনেশন অথবা অন্যান্য যে ব্যবস্থাগুলো প্রচলিত নিয়ম রয়েছে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ইউনিয়ন পর্যায়ে পুরোপুরি মেহেরপুর জেলাতে আমরা পুরো ভ্যাকসিনেশন করে আওতায় নিয়ে আসবো। চলতি মাসে মেহেরপুরে 2 শতাধিক মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বিভাগীয় সময়ে আরও থাকছে। ঝিনাইদহে 11 বছর ধরে বন্ধ রেণু উৎপাদন। সরকারি নথিতে এখনও নিয়মিত কার্যক্রমের তথ্য। বছর পর বছর লাখ লাখ টাকা বরাদ্দ হলেও নেই সঠিক তথ্য। কার্যক্রম নিয়ে খুলনায় নদী খননের মাটি কৃষি জমিতে ফেলায় চাষাবাদ বন্ধ হয়ে গেছে কয়েকটি গ্রামে। একই সঙ্গে ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় লোকসানে কৃষক। উপার্জনের মাধ্যম হারিয়ে জীবিকা সংকটে পড়েছেন সহস্রাধিক মানুষ। পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। খননে প্রাণ ফিরেছে নদীর। কৃষিকাজ সহ বিভিন্ন বিষয়ে সম্ভাবনা তৈরি হয়েছে জনপদে। তবে কৃষিকাজ করার জমিতে সৃষ্টি হয়েছে মাটির পাহাড়। খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার ও যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘোনা এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে আপার ভদ্রা নদী। জলবদ্ধতা নিরসনে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের আওতায় নদীর 18.5 কিলোমিটার অংশ খনন করা হয়েছে। তবে বিভিন্ন স্থানে নদীর পাশে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে রাখা হয়েছে খননের বিপুল পরিমাণ মাটি। দীর্ঘ সময় মাটি ফেলে রাখায় চাষাবাদ বন্ধ হয়ে গেছে কাঁঠালতলা, গৌরীঘোনা সহ কয়েকটি গ্রামে। উপার্জনের মাধ্যম হারিয়ে জীবিকা সংকটের পাশাপাশি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে কৃষক পরিবারগুলো। নদী খননে খুশি হলেও মাটি কৃষিকাজের উপযোগী পরিবেশ তৈরির দাবি তাদের। আমার 3-3.5 বিঘে জমির মাঝখান দিয়ে মাটি ফেলে গেছে। 3 বিঘে একেবারে ভরাট 10 কাঠা জমি করতে পারতেছে। এখন এই ইরির পরে আমার এখন এই জীবিকা নির্বাহ করতে হচ্ছে। কত গাছ লাগালাম, জানে তো লাগালাম, তার সব আমি মাটি তলে। কৃষকদের ভোগান্তির কথা স্বীকার করে টেন্ডারের মাধ্যমে নদী খননের মাটি সরানোর প্রক্রিয়া চলমান বলে জানায় স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড। শতভাগ আন্তরিকতা থাকা সত্ত্বেও আমরা তাৎক্ষণিকভাবে এই মাটি অপসারণ করতে ব্যর্থ হচ্ছি। 81.5 কিলোমিটার নদী খনন হচ্ছে, এটা বিশাল একটা কর্মযোগ্য আর কি। কিছু এলাকায় ক্ষতি হয়, এটা আমরা স্বীকার করছি, কিন্তু আমরা চাই দ্রুত এটা যাতে অপসারণ হয়, সেজন্য আমরা নিলাম করতে বলি, এবং নিলাম হয়ে গেলে এটা নিলাম করে সহজে নিয়ে যায়। এটা পানি উন্নয়ন বোর্ডের অধীনে খুলনা ও যশোর অঞ্চলে ভবদহ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে 6টি নদীর 81.6 কিলোমিটার খনন করা হচ্ছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে বিচার কার্যক্রম। আতঙ্কের মধ্যে রয়েছেন বিচার প্রার্থী, আইনজীবী ও বিচারক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত ভবন সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। এ চিত্র বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের। প্রতিদিন বিচার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এখানে। সম্প্রতি আদালত চলাকালে বারান্দায় অপেক্ষমান বিচার প্রার্থীদের মাথায় পলেস্তারা খসে পড়ে 5 জন আহত হন। এ অবস্থায় প্রতিনিয়ত ঝুঁকি ও আতঙ্কের মধ্যে রয়েছে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থী। আমরা সবসময় ভীত সন্তুষ্ট থাকি যে কখন এটা ভেঙে পড়ে। পুরাতন ভবনের পাশে কয়েকটি এজলাস ও চেম্বার নির্মাণে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। 6টি এজলাস তৈরি হচ্ছে, যেখানে কগনিজেন্স কোডগুলো যদি চলে যায় তাহলে এই মানুষের চাপ একটু কম থাকবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্ডিং কথা যেটা বললেন, সেটা হচ্ছে আমাদের কিছু কোয়ারি দিয়েছেন, সেটার জবাব দিচ্ছে আমাদের হেড অফিস। খুব শীঘ্রই এটা চলে আসবে। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনে প্রতিদিন কয়েক হাজার বিচার প্রার্থী, আইনজীবী ও বিচারক মামলা পরিচালনা করেন।
সময় সংবাদ, বাগেরহাট। বিভাগীয় সময় আরও থাকছে। উদ্বোধনের 7 বছর স্থায়ী ক্যাম্পাস পায়নি মাগুরা মেডিকেল কলেজ। ক্লাসরুম ও ল্যাবরেটরি সংকটে ব্যাহত পাঠদান, মিলছে না উন্নত সেবা। শিগগিরই জমি অধিগ্রহণের আশা। ঝিনাইদহের শৈলকুপা মিনি মৎস্য হ্যাচারিতে 11 বছর ধরে বন্ধ রেণু উৎপাদন, অথচ সরকারি নথিতে এখনও নিয়মিত উৎপাদনের তথ্য রয়েছে। বছর পর বছর বরাদ্দের লাখ লাখ টাকার সঠিক হিসাবও নেই। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন। রামিম খানের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। মাছের উৎপাদন বাড়াতে 1982 সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কোটপাড়ায় নির্মাণ করা হয় মিনি মৎস্য হ্যাচারি। বর্তমানে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 11 বছর ধরে হয় না কোনো রেণু উৎপাদন, অথচ সরকারি হিসেবে চলতি বছরেও রেণু উৎপাদন দেখানো হয়েছে 37 কেজি, খরচ দেখানো হয়েছে 1,27,000 টাকা। সরকারি তথ্য বলছে গত 3 বছর এই হ্যাচারির সংস্কার, শ্রমিক মজুরি, মৎস্যখাদ্য, কম্পিউটার সামগ্রী সহ নানা খাতে বরাদ্দ এসেছে প্রায় 10 লাখ টাকা, অথচ সেখানে গিয়ে দেখা মেলেনি কোনো কার্যক্রমের। পোনা তৈরি করার কোনো কার্যক্রম আমি 8 বছর এখানে আমি দেখি নাই। সরকারি টাকার যে অপচয় হচ্ছে এটির তদন্ত হওয়া উচিত এবং এই বরাদ্দ বাতিল করা উচিত। রেণু উৎপাদন কাগজে দেখানো হলেও উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন নতুন করে তারা উৎপাদন শুরু করবে। আর এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ জেলা মৎস্য কর্মকর্তা। পুকুরে আমাদের ব্রুড মাছগুলো আছে, জুলাইতে আমরা এটা প্রোডাকশনে যাব। 1982 সালে নির্মিত এই হ্যাচারির কার্যক্রম 1986 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। 2015 সালে মৎস্য বিভাগ আবারও কিছুদিনের জন্য রেণু উৎপাদন কার্যক্রম শুরু করলেও জনবল সংকট ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে আবারও বন্ধ হয়ে যায়। সেই থেকে বন্ধ রয়েছে সকল কার্যক্রম। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বিভাগীয় সময় আরেকবার। উদ্বোধনের 7 বছরও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি মাগুরা মেডিকেল কলেজের। এতে সীমিত সুযোগ সুবিধার মধ্যেই চলছে পাঠদান ও চিকিৎসা সেবা। স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও রোগীদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি স্থানীয়দের। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। 2019 সালে যাত্রা শুরু করে মাগুরা মেডিকেল কলেজ। বর্তমানে 250 শয্যা মাগুরা সদর হাসপাতালের একটি অংশে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একই স্থানে চলছে ক্লাস, ল্যাব কার্যক্রম ও রোগীদের চিকিৎসা সেবা। স্থায়ী ভবন না থাকায় পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাবরেটরি সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। হাসপাতালের একটি অংশ পিছনের সাইডটাকে নিয়ে এখানে গড়ে তোলা হয়েছে মাগুরা মেডিকেল কলেজ। টিচারের যে স্বল্পতা, এটা তো আসলে আমাদেরকে অনেক বেশি ভোগাচ্ছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য আমাদের যে ডিপিপি বলি, সেটা মোটামুটি কমপ্লিট অবস্থায় মন্ত্রণালয়ে আছে, যেটা এখন শুধুমাত্র একনেকের অনুমোদনের অপেক্ষায়। তবে স্বাস্থ্য বিভাগ বলছে দ্রুত শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। মেডিকেল কলেজ হাসপাতাল যেটা একটা স্থাপনা নাই, কিন্তু জনবল দিয়ে এবং মেডিকেল কলেজের জনবল দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব দ্রুতই মেডিকেল কলেজের জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। মাগুরা সদর হাসপাতালে 2018-19 সেশনে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। বিভাগীয় সময় আরেকবার। ঝিনাইদহে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে শহরের ল্যাবরেটরি স্কুলে এই কর্মসূচি পালন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিশুদের গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে 1.5 শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নানা প্রলোভনে মানব পাচারের ফাঁদ। খুলনা অঞ্চলে বছর পর বছর নিখোঁজ অনেকে। বিচারের দীর্ঘসূত্রিতায় ধরাছোঁয়ার বাইরে পাচারকারীরা, দ্রুত বিচারের তাগিদ। কুষ্টিয়ায় বেড়েছে সাপে কাটা রোগী। পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদের দাবি। মেহেরপুরে বেওয়ারিশ কুকুরের উৎপাত। জলাতঙ্কের ভ্যাকসিন সংকট সমাধানের চেষ্টা। এবং নদী খননের মাটি ফেলা হচ্ছে জমিতে। খুলনার কয়েকটি গ্রামে বন্ধ চাষাবাদ। ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় লোকসানি কৃষক। নতুন টেন্ডারের মাধ্যমে অপসারণের আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মনির। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সবাই।